আচ্ছা ব্যোমকেশ, তুমি না বাবা হতে চলেছ? বিরক্তির সুরে আমি বললাম ব্যোমকেশকে। ব্যোমকেশ কাগজটা মুখের সামনে থেকে সরিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ, তাতে আমি কি করব বলো তো? আমি হতবাক হয়ে প্রথমটা চেয়ে থাকলাম ব্যোমকেশের দিকে। তারপর বললাম, অনেক দিন থেকেই তো শুনছো বৌঠানের শরীরটা ভালো যাচ্ছে না। মানছি এই অবস্থায় সব মেয়েদেরই একটু শারীরিক সমস্যা হয়, তা বলে। হ্যাঁ, তাতে আমি কি করব বলো তো অজিত? সত্য দাদা তো ওকে ডাক্তার দেখাচ্ছেন, আর তাছাড়া আমার কাছে থাকলে না হয় আমি একটু ভেবেও দেখতাম। এবার আমি একটু বেশ রেগে উঠে বললাম, ও, তার মানে বৌঠান দাদার কাছে চলে যাবার পর তোমার ঝাড়া হাত পা? না, সেটা ঠিক নয়। আচ্ছা বেশ, তুমি আমাকে কি করতে বলছো সেটা বলো। একবার তো দক্ষিণেশ্বরে মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসতে পারো। এবার ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে জানলার সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে বলল, অজিত, তুমি তো জানো আমি এসব জিনিস একেবারেই বিশ্বাস করি না। আচ্ছা, এখন না হয় তোমার আগত সন্তানের কথা ভেবেই একবার চলো। বেশ কাকামশাই, যথা আজ্ঞা। আমি আর ব্যোমকেশ তাই বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তবে ব্যোমকেশের একটাই শর্ত, সে পুজোও দেবে না আর ভিড়ের মধ্যে দাঁড়াবেও না। তাই আমি এই দায়িত্ব আমার কাঁধে তুলে নিই। বিকাল 4টেতে মন্দির খুলতে আমি লাইনে দাঁড়িয়ে পড়ি, আর ব্যোমকেশ নাট মন্দির আর তার মন্দির চত্বরটা ভালো করে ঘুরে দেখতে থাকে। প্রায় 1 ঘন্টা লাইন দেওয়ার পর আমার পুজো সম্পন্ন হয়। তারপর সেখানেই থাকা 12খানা শিব মূর্তি আর রাধাকৃষ্ণের মূর্তির দর্শন শেষ করে আমরা বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে নহবতখানার সামনে দাঁড়িয়ে আমি ব্যোমকেশকে প্রশ্ন করি, আচ্ছা ব্যোমকেশ, একবার কি মায়ের দর্শন তোমাকে করতে নেই? ব্যোমকেশ মুচকি হেসে নহবতখানার দিকে আঙুল দেখিয়ে বলে, অজিত, আমি জীবন্ত মায়ের দর্শন পাচ্ছি ভাই, তাই। আর তাছাড়া এই বিখ্যাত কথাটা শুনেছো তো? কোনটা? যত মত তত পথ। তাই ছাড়ো এসব, এবার চলো কিছু পেট পুজো করা যাক। এই বলে ব্যোমকেশ হনহন করে সামনের দিকে হেঁটে এগিয়ে যায়। তাই আমিও এগোতে তাকে লক্ষ্য করে। গরম গরম হিঙের কচুরি আর ছোলার ডাল, যাকে বলে স্বর্গীয় অনুভূতি। ব্যোমকেশ ইতিমধ্যেই কচুরি খাওয়া শেষ করে আরও 2টো রসগোল্লার দিকে মনোসন্নিবেশ করেছে, আর আমি চারিদিক তাকিয়ে লোকেদের দেখছি আর কচুরি মুখে পড়ছি। খাওয়া দাওয়া শেষ করে হোটেলের টাকা মেটাতে ম্যানেজারের কাছে গিয়ে দেখি দূরে কিছুজন নিজেদের মধ্যে কিসব বলাবলি করছেন। কথাগুলো জোরে বললেও সেগুলো খুব একটা স্পষ্ট নয়। তাই ব্যোমকেশ ম্যানেজার বাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা, ওখানে এত মানুষ কি নিয়ে কথা বলছে ম্যানেজার বাবু? ম্যানেজার বেশ হতাশার সুরে বললেন, আর বলবেন না, গতকাল একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে নদী ঘাটে। আর শুধু তাই নয়, গত 1 মাস আগে ঠিক ওই একইভাবে ওই আরেকটি খুন হয়েছে মেয়ের। বুঝতেই পারছেন এই এত সুন্দর একটা পরিবেশে কত একটা বিশ্রী ব্যাপার। ব্যোমকেশ বলল, তা পুলিশ কি বলছে? ভদ্রলোক মুচকি হেসে বললেন, পুলিশ আর কি বলবে, বহুদিন ধরেই তারা চেষ্টা করছেন, কিন্তু কিছুই লাভ করে উঠতে পারছেন না। আর বুঝলেন তো মশাই, পরিবার নিয়ে আমাদের এখানেই বাস, তাই চিন্তাও একটু বেড়েই চলেছে। আর তার উপর আমার একটি মেয়েও আছে। কি যে করব আর কি যে হবে কিছুই বুঝতে পারছি না। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে ভদ্রলোক নিজের কাজের দিকে ব্যস্ত হয়ে পড়লেন। আমি আর ব্যোমকেশ দোকান থেকে বেরোতে ব্যোমকেশ আমাকে বলে, অজিত, একবার থানায় যেতে হচ্ছে ভাই, শান্তিতে আর থাকা গেল না। আমি বিস্ময় সুরে বলি, তার মানে কি তুমি তুমি ঠিকই ধরেছেন লেখক বাবু, এবার চলুন।
থানায় ঢুকতে যাব দেখি ইন্সপেক্টর সাহা নিজের চেয়ারে বসে আছেন। ব্যোমকেশের সঙ্গে আগে থেকেই ওনার আলাপ আছে, তাই ব্যোমকেশকে দেখতে পেয়ে সাহাবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর আমাদের তার সামনে রাখা চেয়ারে বসতে বলে নিজেও চেয়ারে বসলেন। তারপর 3টে চা আনতে বলে আমাদের বললেন, মানে আপনারা মতন এত বড় সত্যান্বেষীর আজ আমার থানায় কিসের দরকার হলো ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ টেবিলে নিজের হাত রেখে বলল, আসলে দক্ষিণেশ্বরের ঘাট সংলগ্ন এই খুনের ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা ছিল শাহবাবু। ও আইসি, তা এই কেসটা কি আপনি? ব্যোমকেশ ওনার মুখের কথা শুনে নিয়ে বলল, আরে না না ইন্সপেক্টর শাহ, আসলে কৌতূহল বশতই আপনার কাছে আসা। আর তাছাড়া অত সুন্দর একটা মনোমুগ্ধকর স্থানে ওরকম কুরুচিকর ঘটনা ঘটা কি খুব একটা শোভনীয়? আর তাছাড়া আশেপাশে অনেক পরিবার নিয়েও মানুষ বাস করছেন, তাই তাদের কথা ভেবেও বলতে পারেন এই সত্যান্বেষীর আগমন। আসলে কি বলুন তো ব্যোমকেশ বাবু, ব্যাপারটা এতটাই জটিল হয়ে যাচ্ছে যে কিছুতে কিছু করে উঠতে পারছি না। মানে আসলে ব্যাপারটা কি ঘটেছিল আর কিভাবেই বা ঘটেছিল যদি সেটা একটু বলেন। বলবো। আসলে ব্যোমকেশ বাবু, ঘটনাটা শুরু হয় আজ থেকে 1 মাস আগে। সেদিন কাজের শেষে অফিসারদের কাজ বুঝিয়ে দিয়ে আমি বাড়ি ফিরবো, হঠাৎ একটা টেলিফোন এলো যে দক্ষিণেশ্বরে গঙ্গাঘাটে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। তা শুনে আমি লোকজন নিয়ে সেখানে রওনা দিই। তো গিয়ে দেখি এই বছর 25-এর একটি মেয়ে রাস্তায় মৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন ব্যোমকেশ বাবু? কি? পরে জানা যায় মেয়েটির জিভ কেটে নেওয়া হয়। ভারী আশ্চর্যের বিষয় তো। তা ফরেনসিক কি বলছে? ফরেনসিক একই কথা বলে। আর সেই মেয়েটির শরীরে না আছে কোনো আঘাতের চিহ্ন, আর না আছে পুলিশের খুনির কোনো দাগ। তাহলে আপনারা এটাকে খুন বলছেন কেন? আসলে ব্যোমকেশ বাবু, মেয়েটির ঠিকঠাক সবকিছু থাকলেও আততায়ী তার লম্বা চুলের অর্ধেকটা কেটে নিয়ে চলে যায়। আর উপযুক্ত বংশ পরিচয় আর উপযুক্ত খুনের প্রমাণের অভাবে কেসটা আমাদের ক্লোজ করতে হয়। কিন্তু আমি এটাকে সামান্য খুন হিসেবে মেনে নিতে পারছি না ব্যোমকেশ বাবু। সে যাক, তা ঘটনার বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও আমরা কাজের চাপে সব ভুলে যাই। হঠাৎ ওই গতকাল ঠিক একইভাবে আর একটি একই বয়সী মেয়ে ওই একইভাবে খুন হন। আর তারও চুল কাটা যায়, তাই তো? বলে উঠল ব্যোমকেশ। হ্যাঁ ব্যোমকেশ বাবু, কিন্তু মুশকিল হলো বারবার প্রমাণের অভাবে আমরা কেসগুলো ধামাচাপা দিয়ে চলেছি। আর ছোট ছোট মেয়েরা এই নিরীহভাবে খুন হচ্ছে। আর এই চুল কেটে নিয়ে যাওয়া বিষয়টার কারণ কি সেটা তো ঠিক বুঝতে পারছি না ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ এবার আমাদের দিকে চমকে উঠে বলে, দেখুন, খুনি নিজের একটা ছাপ রেখে দিয়ে যেতে চাইছে। খুনি কিছু বোঝাতে চাইছে আমাদের, কিন্তু কি সেটা? এবার ইন্সপেক্টর সাহার দিকে মুখ ফিরে বলল, আচ্ছা শাহবাবু, আপনি ডেড বডির ছবি আর কেস স্টাডিটা আমাকে একটু দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই। এই তো আমাদের সৌভাগ্য যে আপনার মতন মানুষ এই কেসের বিষয়ে তদন্ত করছেন। ধন্যবাদ। দেখুন, এটা তো আমার কর্তব্য। যে স্থানে একটা নারীর পুজো হয় সেই স্থানে ওই মহিলাদের খুন কখনোই মেনে নেওয়া যায় না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এর শেষ না দেখে ছাড়বো না। আর একটা কথা, মেয়েগুলোর পরিচয় পাওয়া গেলে অবশ্যই আমাকে একটু জানিয়ে দেবেন। অবশ্যই ব্যোমকেশ বাবু। আমরা থানা থেকে বেরিয়ে বাড়িতে যখন ফিরলাম তখন ঘড়িতে 8টা বেজে গেছে। ব্যোমকেশের মুখে এখন কোনো কথা নেই, আর আমি যে ওকে কিছু বলবো তার সাহস আমি কিছু পাচ্ছি না। হঠাৎ ব্যোমকেশ বলে ওঠে, অজিত, যে কেশ নারীদের ঐতিহ্য প্রদান করে আর সেই কেশ হয়ে গেছে মৃত্যুর কারণ। কারা যে এরকম নীচ চিন্তা নিয়ে বেঁচে আছে কে জানে, তাই তাই না বলো? আমি বললাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি কি বুঝলে এই বিষয়? ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে বলল, অজিত, আমি একটা জিনিসই বুঝতে পারলাম।
অপরাধীকে যেমন করি হোক, শাস্তি কিন্তু পাওয়াতেই হবে। কিন্তু কিসের কিন্তু ব্যোমকেশ? কিন্তু ভাবছি হঠাৎ এভাবে মরতে হলো কেন ওই দুটো মেয়েকে? আর ব্যোমকেশ, ওই চুল কেটে নিয়ে যাওয়ার বিষয়টা কেমন ধোঁয়াশা লাগছে না তোমার? হ্যাঁ, ঠিকই বলেছ অজিত, সব গুলিয়ে যাচ্ছে ভাইয়া। কাল একবার ঘটনাস্থলে যেতে হবে ভাই, তবে তার আগে রিপোর্টগুলো একটু ভালো করে যাচাই করে নিতে হবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে ব্যোমকেশ আমাকে বলে, অজিত, তুমি শুয়ে পড়ো, আমি এখন একটু কেস স্টাডিটা নিয়ে একটু ঝালাবো, আর দেখি যদি কিছু ক্লু পাওয়া যায়। এই বলে ব্যোমকেশ নিজের ঘরে চলে গেল। অগত্যা আমি ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। আর এই খুনের বিষয় ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম সেটা বুঝতেই পারিনি। সকালে ঘুমটা ভাঙলো ব্যোমকেশের গলার আওয়াজে। অজিত, অজিত, ওঠো, আমাদের বেরোতে হবে, বেশি দেরি করলে হবে না ভাইয়া। আমি বিছানা ছেড়ে উঠে দেখি ঘড়িতে 6টা বাজে। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিতেই ব্যোমকেশ আর আমি রওনা দিলাম। যখন মন্দিরের সিংহদুয়ারের সামনে এসে পৌঁছালাম তখন ঘড়িতে 10টা বেজে গেছে। আমি ব্যোমকেশকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, ইন্সপেক্টর শাহকে আসতে বললে কি ভালো হতো না? ব্যোমকেশ ভূত দেখার মতো আমার দিকে চেয়ে বলল, হ্যাঁ, কি যা তা বলছো অজিত? পুলিশ থাকলে এমন অনেক ঘটনাই আমাদের নজরে আসবে না, যেটা নজরে আসা ভীষণ দরকার। আর তাছাড়া নিজের এই সত্যান্বেষ বন্ধুটির বিচক্ষণতার উপর ভরসা নেই তোমার? আমি সঙ্গে সঙ্গে বলে উঠি, এ মা, এসব কেন বলছো ব্যোমকেশ? আমি তো তা বলিনি। আসলে পুলিশ থাকলে জায়গাটা চিনতে তোমার সুবিধা হতো। আর তাছাড়া কিছু নয় অজিত, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই ভাইয়া। এই বলে ব্যোমকেশ সিংহদুয়ারের ডান পাশের ঘাটের রাস্তার দিকে চলে গেল। অগত্যা আমি একবার সিংহদুয়ারের সামনে দাঁড়িয়ে পায়ের জুতো খুলে মায়ের মন্দিরের দিকে তাকিয়ে প্রণাম করে ব্যোমকেশকে অনুসরণ করলাম। কিছু দূর যা এগোতেই আমি ব্যোমকেশকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, এখনও তো দেখছি মানুষের সংখ্যা খুব একটা মন্দ নয়, তাহলে কি করে মৃত্যু হলো এই দুই কন্যার? ব্যোমকেশ আশেপাশে তাকাতে তাকাতে বলল, ঠিকই বলেছো ভাইয়া, আর এটার উত্তর আমি বহুক্ষণ খুঁজছিলাম। অনেকক্ষণ ভেবে তারপর বুঝলাম, রাতের বেলা তো এই দিকটা এত লোক আগমন হয় না বললেই চলে, তাই কথা শেষ হতে না হতেই কে একজন ব্যোমকেশকে সজোরে ধাক্কা মারল, আর তাতে ব্যোমকেশ ছিটকে রাস্তার ওপর পড়ল। আমি দৌড়ে গিয়ে ব্যোমকেশকে তুলতে যাব, ব্যোমকেশ আততায়ীকে দৌড়ে গিয়ে ধরতে পারে। আমি ব্যোমকেশের কথা মতন দৌড়ে যাই দস্যুকে ধরতে, কিন্তু ইতিমধ্যেই ভিড়ের মধ্যে সে গা ঢাকা দিয়ে দেয়। আমি যখন ব্যোমকেশের কাছে গেলাম তখন রাস্তার কিছু মানুষ ব্যোমকেশকে টেনে তুলেছে। আমি কাছে যেতেই ব্যোমকেশ জিজ্ঞাসা করল, কি হলো অজিত, ধরতে পারলে? আমি বললাম, না না ব্যোমকেশ, তবে তোমার লাগেনি তো ব্যোমকেশ? রাস্তার ধারে থাকা পাথরের ওপর বসতে গিয়ে আমাকে একটা রাম চিমটি কাটে ব্যোমকেশ। তারপর বলে, এত জোরে পড়ে গিয়ে লাগবে না বলছো? আমি অবাক হয়ে বলি, কিছু মনে করো না ব্যোমকেশ, আসলে তোমার ওরকম অবস্থা দেখার পর। ঠিক আছে, ঠিক আছে, এবার আমায় ধরে তুলো দেখি, একবার চারদারটা ঘুরে আসতে হবে যে। এই বলে ব্যোমকেশ আমার কাঁধে ভর দিয়ে এগিয়ে চলল সামনের দিকে, আর যেতে যেতে বলল, ভাইয়া, আমাদের সন্ধান ঠিক পথেই চলেছে, আজকে তার পূর্বাভাসটা পেলে। মানে ব্যোমকেশ? মানে হলো তুমি একটি গর্ধ। এ কি বলছো ব্যোমকেশ? আচ্ছা বেশ, সে আমি নয় হলাম, সে আমি নয় তোমার মতন বুদ্ধিমান নই, তা বলে। আরে বন্ধুবর, হাতে আর সময় নেই ভাইয়া, অপরাধী আমাদের উপস্থিতি বুঝতে পেরে গেছে, তাই যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ঘাটের সামনে গিয়ে দেখি পুলিশ ঘাটের একদিকটা মার্ক করে সিল করে দিয়েছে। ব্যোমকেশ চারিদিকটা ভালো করে দেখতে লাগলো, আর আমি ভাবতে লাগলাম এই সুন্দর নদী ঘাটে কি করে এমনটা সম্ভব। এরপর ব্যোমকেশ আমার কাছে এসে বলে, চলো ভাইয়া, এবার বাড়ি ফেরা যাক, এমনিতেও এখানে কিছু পাওয়া যায়নি, আর পাওয়া যাবে বলেও আশা করা যায় না, তাই চলো। আমি অবাক হয়ে বলি, তাহলে? তাহলে একটা ট্যাক্সি দেখো, বাসে ওঠাটা আজ সম্ভব হবে না, তারপর বাড়ি পৌঁছে একটা ফোন করতে হবে ভাইয়া। বাড়ি ফিরে এসে ব্যোমকেশকে দেখলাম বেশ চিন্তিত লাগতে।
কোনো কথা সে আর বলছে না। আমি কিছু জিজ্ঞাসা করব কিনা সেটাও ভাবছি। এমন সময় ব্যোমকেশ খোঁড়াতে খোঁড়াতে ফোনের সামনে যায়, তারপর ফোন করতে থাকে। আমি ব্যোমকেশের ঘর থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমে থাকা টেলিফোনের এক্সটেনশন রিসিভারটা তুলে নিই। তাতে ব্যোমকেশ আর ইন্সপেক্টর সাহার যা কথোপকথন হয় তা ঠিক এরকম। হ্যালো ইন্সপেক্টর সাহা, আমি ব্যোমকেশ বক্সি। হ্যাঁ বলুন ব্যোমকেশ বাবু। আসলে একটা কথা জানার জন্য আপনাকে ফোনটা করা। হ্যাঁ বলুন না। আচ্ছা, যে মেয়েগুলোর দেহ আপনারা পেয়েছেন তাদের পরিচয় কি পাওয়া গেছে নাকি? না ব্যোমকেশ বাবু, আসলে না। তবে আপনি জেনেছেন নাকি ব্যোমকেশ বাবু? না, তা ঠিক নয়। এক্ষেত্রে আপনাকেই আমাকে সাহায্য করতে হবে ইন্সপেক্টর সাহা। তবে বলে রাখি, আজ আমার উপরও কিন্তু আক্রমণ হয়েছে। ঈশ্বরের আশীর্বাদে বেঁচে যাই। তাই নাকি? এখন তো ঠিক আছেন তো? হ্যাঁ, আর একটা কথা, হত্যার তারিখগুলো একটু বলা যাবে কি? বিশেষ সুবিধা হতো। হ্যাঁ ওই তো, একটা 26শে জুলাই আর একটা 11ই অগস্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাখি, নমস্কার। এরপর ব্যোমকেশ ঘর থেকে বেরিয়ে এসে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলে, অজিত, সবই তো শুনলে, এবার একবার পাঁজিটা নিয়ে এসো তো ভাইয়া। আমি অবাক হয়ে বললাম, পাঁজি? কেন, পাঁজি নিয়ে কি করবে ব্যোমকেশ? আহ, আনোই না, দরকার আছে। আমি ঠাকুর ঘর থেকে পাঁজিটা এনে ব্যোমকেশ হাতে দিই। ব্যোমকেশকে দেখি পাঁজির ভেতরের পাতাগুলো উল্টে পাল্টে দেখতে। আমি বলে উঠলাম, কি খুঁজছো ব্যোমকেশ? ব্যোমকেশ পাঁজি থেকে চোখ না সরিয়ে বলল, আলী বাবার গুপ্তধন অজিত, আলী বাবার গুপ্তধন। আমি অবাক হয়ে বলি, মানে? হঠাৎ বইতে একটা চাপ্পড় মেরে ব্যোমকেশ বলে, পেয়েছি পেয়েছি অজিত, পেয়েছি। আমি এইটাই ভেবেছিলাম। এরপর আমি কিছু জিজ্ঞাসা করতে যাব, ব্যোমকেশ তার আগেই ইন্সপেক্টর সাহাকে ফোন করে কি সব বলে। তারপর আমার কাছে এসে বলে, অজিত, এবার ক্লাইম্যাক্স এসে গেছে ভাই। তবে এই বলে সে চুপ করে যায়। আমি বলে উঠি, তবে কি ব্যোমকেশ? ব্যোমকেশ মুচকি হেসে আমার গাল টিপে বলে, খেলা হবে অজিত, খেলা হবে। আজ সকাল থেকেই ব্যোমকেশকে বেশ অন্যমনস্ক লাগছে। মনে হচ্ছে কিছু একটা চিন্তা ওকে বারবার তাড়া করে বেড়াচ্ছে। সকাল থেকেই বারবার ফোনের কাছে বসছে আর টেলিফোনটা দেখছে। আমি বললাম, কি ব্যাপার বলো তো ব্যোমকেশ, এত ছটফট করছে কেন? ব্যোমকেশ ফোনের পাশ থাকা চেয়ারে বসে বলল, অজিত, ব্যাপারটা যদি ঠিক হয় তাহলে কিন্তু কেল্লা ফতে। কিন্তু এরপর কিছু বলতে যাবে তার আগেই ফোনটা বেজে উঠল। ব্যোমকেশ একবার বাজতেই ফোনটা ধরে নিল, তারপর ফোনে হাঁ হুঁ করল। এরপর ফোন নামিয়ে রেখে আমাকে বলল, অজিত, আমাকে এখন একটু বেরোতে হবে ভাইয়া। আর হ্যাঁ, কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করো না, কারণ উত্তর কিন্তু এখন পাবে না। আমি দেখলাম ব্যোমকেশ পাঞ্জাবি গায়ে গলিয়ে বাইরে বেরিয়ে গেল। আমি নির্বাক দর্শকের মতন চেয়ে রইলাম। আমি যে কি বলি সেটাই বুঝতে পারলাম না। ব্যোমকেশের খেয়াল যে কখন কি চাপে সেটা আমি কেন সত্যবতীও এতদিনে ধরতে পারিনি। কিন্তু প্রশ্ন হলো, ব্যোমকেশ পাঁজিতে কি দেখল, আর কেল্লা ফতে মানে কি? তার মানে কি ব্যোমকেশ রহস্যের সমাধান করে ফেলেছে? আমি প্রশ্নের উত্তর না খুঁজতে পেরে ব্যোমকেশের গত কেসের কাহিনী খসড়ার পাতায় তুলতে আরম্ভ করি। সত্যি, যেভাবে ব্যোমকেশ সোমনাথের রহস্য উদ্ধার করেছে তা ভাবলেও শরীরে কাঁটা দিয়ে ওঠে। লিখতে লিখতে কত যে বেলা হয়ে গেল তা খেয়ালই করিনি। হঠাৎই হুঁশ ফিরতে দেখি ব্যোমকেশ আমার পেছনে খাটের ওপর বসে আছে। আমি চমকে উঠে বলি, এ কি ব্যোমকেশ, তুমি কখন এলে? ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমার দিকে ফিরে বলল, আচ্ছা অজিত, মহিলাদের চুল নিয়ে তোমার কি ধারণা? আমি অবাক হয়ে বলি, এই রকম প্রশ্নের কি মানে আছে ব্যোমকেশ? প্রথমত আমি অবিবাহিত, আর মহিলাদের কেসের প্রতি আমার বিশেষ আকর্ষণ নেই, সেটা তুমি জানোই। হ্যাঁ, সেটা ঠিক, তাও একটু বলো না।
আমি একটু ভেবে বলি, দেখো, মহিলাদের কেশ মহিলাদের কাছে একটা সৌন্দর্যের প্রতীক, তেমন কিন্তু শক্তিরও প্রতীক। আর এর চেয়ে বেশি আমার পক্ষে বলা সম্ভব নয় ব্যোমকেশ। তুমি বরঞ্চ বৌঠানকে একবার জিজ্ঞাসা করে দেখতে পারো। আমার এই কথাগুলো শুনে ব্যোমকেশ প্রথমে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, তারপর সিধে হয়ে দাঁড়িয়ে বলে, আজ রাতে আমরা একটু বেরোবো, প্রস্তুত থেকো ভায়া। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি আবারও হাঁ হয়ে তাকিয়ে থাকলাম আর ভাবতে লাগলাম কি হবে ব্যোমকেশের পরবর্তী পদক্ষেপ। এখন রাত 11টা। আমরা মানে আমি, ইন্সপেক্টর সাহা আর তার দলবল ব্যোমকেশের কথা অনুযায়ী দক্ষিণেশ্বরে গঙ্গাঘাটের আশেপাশে লুকিয়ে আছে। ব্যোমকেশ দুপুরে ফোন করে আমাকে ও পরে ইন্সপেক্টর সাহাকে সব বলে দেয়। আমি প্ল্যান অনুযায়ী সন্ধ্যের সময় থানায় চলে আসি, আর তারপরেই সকলে একসাথে ঘাটে চলে আসি। কিন্তু মুশকিল হচ্ছে, ব্যোমকেশকে আমাদের 10টার মধ্যে ঘাটে চলে আসতে বললেও তার কিন্তু কোনো পাত্তা নেই। ইন্সপেক্টর সাহা আমাকে দুবার ব্যোমকেশের বিষয়ে জিজ্ঞাসা করলেও আমি কোনো সদুত্তর দিতে পারিনি। জানি না ব্যোমকেশ কি করতে চলেছে। আমি গঙ্গার ঘাটে বেঁধে রাখা নৌকাতে বসে আছি, আর শুধু আমি নয়, ইন্সপেক্টর সাহাও আছেন, আর বাকিরা এদিক ওদিকে লুকিয়ে আছেন। ইন্সপেক্টর সাহা এবার চাপা গলায় আমাকে প্রশ্ন করলেন, মানে কি অজিত বাবু, এই ব্যোমকেশ বাবু কি আসবেন না? আর কি জন্যই বা এখানে ডাকলেন সেটা যদি একটু বলেন। আমি নৌকা থেকে ঘাটের দিকে তাকিয়ে বলি, কি করে বলি বলুন তো সাহাবাবু, ব্যোমকেশ আমাকে আপনাদের থানাতে সন্ধেবেলা চলে আসতে বলে, আর থানাতে গেলে আমি আপনার কাছ থেকে জানতে পারি যে ও এখানে আসতে বলেছে। তবে ব্যোমকেশ যখন এখানে আসতে বলেছে তখন নিঃসন্দেহে আসামির খোঁজ সে পেয়েছে, তাই এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ইন্সপেক্টর সাহাকে যে এতগুলো আশ্বাস বাণী শোনালাম ঠিকই, কিন্তু মনে মনে ভাবছি কি হবে আজ। এই ভাবতে ভাবতে যে কত রাত্রি হলো তা বোঝা যাচ্ছে না। চারিদিকে এতটাই অন্ধকার যে পাশে বসে থাকা সাহাবাবুকেও স্পষ্ট দেখা যাচ্ছে না। খালি জলের স্রোতের আওয়াজ আর ঝিঝি পোকার শব্দ চারিদিকে রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে। হঠাৎ লক্ষ্য করলাম ইন্সপেক্টর সাহা আমার বাম হাতটা টেনে বললেন, অজিতবাবু, ওই দেখুন। আর আঙুলের নির্দেশ বরাবর লক্ষ্য করলাম এক মহিলা হাতে হ্যারিকেন নিয়ে এগিয়ে আসছেন। হ্যারিকেনের অস্পষ্ট আলোয় লক্ষ্য করলাম মহিলাটির মুখ ওড়নায় ঢাকা। পোশাক দেখে তো মনে হলো রাজস্থানী। আমি ইন্সপেক্টর সাহাকে বললাম, আর কিছুক্ষণ এখানে অপেক্ষা করা দরকার শাহবাবু, যতক্ষণ না ব্যোমকেশ সেখানে চলে আসে। ইন্সপেক্টর সাহা আমার কথা মতন চুপ করে বসে রইলেন, কিন্তু এর কিছুক্ষণ পর যেটা ঘটে গেল তার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। দেখলাম ঘাটের রাস্তা বরাবর এক সন্ন্যাসী বাবা এগিয়ে আসছেন গঙ্গার দিকে, কিন্তু না, সে এগিয়ে গেল মহিলার দিকে। পূর্ণিমা চাঁদের আলোয় লক্ষ্য করলাম কি একটা চকমকে বস্তু আছে সাধু বাবার হাতে। এবার দেখলাম ইন্সপেক্টর সাহা আস্তে আস্তে নৌকা থেকে নেমে এগিয়ে গেলেন সাধু বাবার দিকে। কিন্তু এ কি, সাধু বাবা সেই মহিলাকে লক্ষ্য করে হাতের ধারালো অস্ত্র তুলে ধরলেন। কিন্তু কি আশ্চর্য, এত কিছু ঘটনা ঘটছে কিন্তু সেই মহিলাটি কিন্তু নিরুত্তর। এবার যেই মহিলাটির ওপর অস্ত্র প্রহার করতে যাবে অমনি মহিলাটি পেছন ফিরে বন্দুক চালালেন। এবার পেছন থেকে দৌড়ে গিয়ে ইন্সপেক্টর সাহা সাধু বাবাকে ধরলেন। সব ঘটনাগুলো এতটাই তাড়াতাড়ি ঘটছিল যে আমি নিজের প্রতিক্রিয়া দিতেই ভুলে গেছিলাম। বন্দুকের আওয়াজে যখন হুঁশ ফেরে তখন আমিও ছুটে যাই ঘাটের দিকে। ঘাটে পৌঁছে দেখি পুলিশরা এসে পৌঁছেছেন। তবে আমার যে এখনো অবাক হওয়ার কিছু বাকি ছিল সেটা আমার জানা ছিল না। এবার দেখলাম সে মহিলাটি নিজের মুখে চাপা খুললেন, আর আমি যাকে দেখলাম তিনি হলেন ব্যোমকেশ। এখন আমি আর ব্যোমকেশ এবং ইন্সপেক্টর সাহা পঞ্চবটি তলায় গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে। ব্যোমকেশ পাঁচিলের ওপর হেলান দিয়ে মাটির ভারে চা পান করছে, আর আমি আর ইন্সপেক্টর সাহা গাছতলায় বসে ব্যোমকেশের দিকে তাকিয়ে আছি। প্রায় মিনিট 10 হয়ে গেছে, কিন্তু ব্যোমকেশ এখনো কোনো কথা বলছে না। অবশেষে ইন্সপেক্টর সাহা বললেন, ব্যোমকেশ বাবু, মানে খুনির সন্ধান নয় পেলাম, কিন্তু বাকি বিষয়গুলো যদি একটু বলেন তাহলে আমাদের কেসের পক্ষে সুবিধা হতো। ব্যোমকেশ এবার সিধে হয়ে দাঁড়িয়ে আমার দিকে মুখ করে পাঁচিলে পিঠ ঠেকিয়ে বলে,
ইন্সপেক্টর সাহা, এই কেসটা অতি সাধারণ একটি পেটি কেস। যদি আপনারাই প্রথম থেকে খুনের ওপর একটু নজর দিতেন তাহলে বোধহয় পরের মেয়েটির মৃত্যু হতো না। আমি দেখলাম ইন্সপেক্টর সাহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ব্যোমকেশ আবারও কিছু বলতে লাগলো। আসলে আমি একটা ছোট্ট চেষ্টা করেই অপরাধীকে ধরার, আর তাতে আমি সফলতা পাই। এরপর আমার দিকে ফিরে ব্যোমকেশ বলে, আচ্ছা অজিত, তোমার মনে আছে ইন্সপেক্টর সাহা আমাকে দুটো খুনের দিন বলেন? আমি বলি, হ্যাঁ মনে আছে তো, ওই তো 26শে জুলাই আর একটা ওই 11ই আগস্ট। হ্যাঁ। খুব ভালো অজিত, আমি এই তারিখগুলো দেখে খালি মনে মনে ভাবি যেগুলোর মধ্যে কোনো মিল আছে কিনা, আর তারপরেই খবরের কাগজে চোখ পড়ে যেতে জোয়ার ভাটার সময়টা দেখতে পাই। ব্যাস বুঝতে পারি যে অপরাধীর প্রতি অমাবস্যা আর পূর্ণিমায় নারী খুন করেন। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর পাই এখানকার সাধারণ মানুষজনের কাছ থেকে। আমি অবাক হয়ে প্রশ্ন করি, কি কি জানতে পারো ব্যোমকেশ? ব্যোমকেশ মুচকি এসে বলে, জানতে পারি প্রতি অমাবস্যায় আর পূর্ণিমায় এখানে এক তান্ত্রিক দীর্ঘ বেশ কিছু বছর ধরে সাধনা করছেন। মাঝে মাঝে কিছু নিরীহ প্রাণীর আত্মাহুতি দিয়েছেন নিজের কুইচ্ছাকে সার্থক করে তোলার জন্য। এরপর আমার কিছু বুঝতে অসুবিধা হয় না যে কে এই নারীদের হত্যা করেছেন। তবে তবে কি মিস্টার বক্সি? প্রশ্ন করলেন ইন্সপেক্টর সাহা। ব্যোমকেশ বলে ওঠে, আসলে আমি বুঝতে পারছিলাম না কিভাবে অপরাধীকে ধরব, আর তার জন্যই এই পূর্ণিমায় আমি এক নারীর বেশ ধরে এখানে চলে আসি। আর তারপরে ঘটনা তো আপনারা সব জানেন। আমি এবার বলি, কিন্তু ভাইয়া, এখানে দুটো প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া গেল না। কি ভাই অজিত? প্রথমত, এই মেয়েগুলো এত রাতে এই নির্জন ঘাটে এলো কেন? মানছি সকালে মা ভবতারিণী দর্শনে বহু মানুষই নদীপথে মন্দিরে আসে, কিন্তু রাতে? ব্যোমকেশ সেবার হো হো করে হেসে উঠে বলে, অজিত, এ তো খুব সোজা ব্যাপার। আমি বলি, সোজা? সে কি করে? দেখো, এই ভণ্ড কাপালিকের কুনজরে চলে আসে এই দুটি মহিলা। তারপর কাপালিক খোঁজ লাগায় বা জানতে পারে তাদের দুর্বলতা মানে তাদের অসুবিধাটা কোথায়। ব্যাস, তারপরই তিনি হয়তো বিধান দেন পূর্ণিমা বা অমাবস্যার রাতে যজ্ঞ করতে হবে। আর তার পাতা ফাঁদে পা দেন ওই দুই মহিলা, আর তারপরে তারা প্রাণ হারান। কিন্তু কোনো ভদ্রবাড়ির মহিলা এত রাতে একা কি আসতে পারে ব্যোমকেশ? তুমি যাদের ভদ্র বলছো না অজিত, তারা কিন্তু কেউ ভদ্র পরিবারের কিনা সেটাও কিন্তু জানতে হবে ভাই। বেশ, তাহলে তুমি সেটা বলো। না, আমি কোনো নারীর অপমান করতে পারি না অজিত, তাই এটা পরে ইন্সপেক্টর সাহার থেকে জেনে নিও। বরঞ্চ তুমি বলো তোমার দ্বিতীয় প্রশ্নটা কি? আমি এবার গলাটা খাঁকড়িয়ে বললাম, আচ্ছা, অপরাধী মেয়েদের এই কেশ মানে চুলটা কেটে নিচ্ছিল কেন? ব্যোমকেশ এবার বলে, ওটা বলতে পারো খুনের একটা নমুনা মাত্র। অনেক খুনি এমন আছেন যারা খুনের পর নিজের একটা ক্লু রেখে দিয়ে যান, যাতে সবাই তাকে মনে রাখে। হয়তো সেই কারণে, অথবা এটা হতে পারে তার যোগ্য সাফল্যের জন্য সে মেয়েটির কেসের দরকার। কারণ তুমি একবার আমাকে বলেছিলে অজিত, তোমার হয়তো মনে নেই। আমি অবাক হয়ে বলি, কি ব্যোমকেশ? তুমি বলেছিলে না যে মহিলাদের কেশ কিন্তু শক্তির প্রতীক? হয়তো সেই শক্তির আরাধনা করতে এরকমটা করা হয়। এরপর ইন্সপেক্টর সাহা চলে যাবার পর আমি ব্যোমকেশের পাশে গিয়ে দাঁড়াই। ব্যোমকেশ আমাকে দেখে বলে, কি হে লেখক, আর কিসের সমস্যা? আমি একটু বিভ্রান্ত হয়ে বলি, আসলে ব্যোমকেশ, আমার ছোট থেকেই বড় হওয়া পর্যন্ত পুরোটাই এই মাতৃজাতিকে কেন্দ্র করে। ছোটবেলায় আর কৌশলে মা, কলেজে প্রেমিকা, আর এখন তো বৌঠান। কিন্তু বিশ্বাস করো ভাইয়া, কারোর প্রতি কোনোদিন কোনো নোংরা নজরে আমি দেখিনি। প্রেমিকা আমাকে ধোঁকা দিলেও আমি কিন্তু তাকে এখনো পর্যন্ত অসম্মান করি না। কিন্তু যখনই তোমার এই সমস্ত কেস আসে, তখনই মনটা বড় বিষণ্ণ হয়ে পড়ে ভাই। বিশ্বাস করো,
মনে হয় গরল পান করে নি। ব্যোমকেশ আমার কথা শুনে হো হো করে হেসে ওঠে, তারপর বলে, অজিত, তুমি এখনো বাচ্চা রয়ে গেলে ভাই। কেসটা একটা কেসই হয়, তোমার একান্ত জীবনের সঙ্গে সেটা গুলিয়ে ফেললে হবে না ভাই। এই দেখো না, হাতের 5টা আঙুল কি সমান? এই বলে ব্যোমকেশ নিজের হাতের আঙুলগুলো আমার দিকে এগিয়ে দেয়। আমি বলি, না তা নয়। তেমনি সংসারে সবাই সমান হয় না অজিত, তাই অত ভেবে লাভ নেই। এবার চলো। এই বলে ব্যোমকেশ আমার কাঁধে হাত রেখে এগিয়ে আসে নবাবখানার সামনে, তারপর বলে, এবারে কাহিনীটা লিখবেন তো? আমি অবাক হয়ে বলি, প্রথমটা লিখবো না ভেবেছিলাম ব্যোমকেশ, পরে তোমার কথায় সাহস পেয়ে লিখবো ভাবছি। তবে এবারের ঘটনাটায় কি নাম দেয়া যায় বলো তো ব্যোমকেশ? ব্যোমকেশ দু কোমরে দুহাত রেখে মা ভবতারিণীর মন্দিরের চূড়া দেখতে দেখতে বলে, জটিল কেস।